একসময় এখানেই ছিল পঞ্চকটের রাজার গড়। তার চিহ্ন এখনও রয়েছে পাহাড়ের গায়ে সবুজের খাঁজে খাঁজে। আজ যা শুধুই ধ্বংসাবশেষ। গড় পঞ্চকোট। কোনো এক ফাল্গুনের দিনে বসন্তের বাতাস গায়ে মাখতে মাখতে 646 মিটার উঁচু 18 বর্গ কিলোমিটার ব্যাপ্ত জঙ্গলাকীর্ণ গড় পঞ্চকোটে পৌঁছে গিয়েছিলাম ইতিহাসের সন্ধানে, যেখানে চোখে পড়ে গড়ের ধ্বংসাবশেষের সাথে সাথে ভাঙাচোরা পুরনো রাজা এবং রানীর বাড়ি। আর চোখে পড়ে টেরাকোটার মন্দির, জোড় বাংলো, পাঁচচূড়ার 9টি মন্দির, গোপন কুঠুরি, সুড়ঙ্গ ছাড়াও বিস্মৃত প্রায় অন্যান্য অনেক ইতিহাসের কথা। এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন এটি একটি রাস মন্দির, কালের গর্ভে এবং বর্গী আক্রমণের ফলে যা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বর্তমানে মন্দিরটি সংস্কার সাধন করে বর্তমান আদল দেওয়া হয়েছে, তাই প্রাচীন স্থাপত্য খুব একটা চোখে পড়ে না এই মন্দিরটিতে। একসময়ে ঝাঁ চকচকে জৌলুসপূর্ণ রাজবাড়ি আজকে শুধুই ধ্বংসাবশেষ। কেন তা জানেন কি? ইতিহাসের পাতা ঘেঁটে যতদূর জানা যায়, অষ্টাদশ শতকের প্রায় মধ্যভাগে আলীবর্দী খাঁ যখন এই বাংলাকে শাসন করছেন, তখন বিভিন্ন জায়গায় বর্গীর আক্রমণ ঘটে। বর্গীর রাজা ভাস্কর পণ্ডিত এবং রঘুজি প্রায় 10 বছর ধরে ধ্বংসলীলা চালায় এই বাংলায়। বাংলায় প্রবেশের সময় এই বর্গীরা পঞ্চকটে তাদের অত্যাচারের ছাপ রেখে যায়। গড় পঞ্চকোটের প্রাসাদে ঢুকে প্রহরী এবং প্রাসাদ রক্ষীদের হত্যা করে লুটপাট চালায় নির্বিচারে। এখানকার সমস্ত স্থাপত্য ভাস্কর্যকে বিনাশ করে দিতে উদ্যত হয়। দীর্ঘদিন ধরে অস্ত্রশস্ত্র সহযোগে বাংলার এই স্থাপত্য ভাস্কর্যকে বিনষ্ট করে দেয়। বিলীন হয়ে যায় একটি রাজবংশের কাহিনী। প্রায় 12,000 বর্গফুট অঞ্চল জুড়ে পড়ে থাকা এই ধ্বংসস্তূপ প্রমাণ করে দেয় প্রাসাদের সুবিশাল বিস্তৃতি। পঞ্চকোটের নামকরণ সম্পর্কে কয়েকটি অভিমত থাকলেও জোসেফ ডেভিড বেগলারের মতে পাহাড়ের উপর সর্বমোট 5টি দুর্গ নির্মাণের ফলেই এই নামের সৃষ্টি। উল্লেখযোগ্য, ছোটনাগপুর মালভূমির এই পঞ্চকোট পাহাড় অধুনাকালে পুরুলিয়া জেলার নিতড়িয়া ব্লকের অন্তর্গত এবং পাহাড়ের পাদদেশে এই স্থানটির নাম হয়েছে গড় পঞ্চকোট। একটি সুবিস্তৃত পরিখা দ্বারা বেষ্টিত দুর্গটির মোট আয়তন ছিল 12 বর্গমাইল। পাহাড়ি সৃষ্ট জলধার দ্বারা এই পরিখাটি বেশিরভাগ সময়ই জলে পূর্ণ থাকত। মন্দিরগুলির নির্মাণ সময় সঠিকভাবে জানা না গেলেও তোরণ গাত্রের যে ফলক, সেখানে যে সাল তারিখের উল্লেখ পাওয়া যায়, সেখান থেকে বোঝা যায় মোটামুটিভাবে মল্লরাজ বীর হাম্বীরের আমলে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল, অর্থাৎ সময়কাল সপ্তদশ শতকের প্রথমার্ধ। গড় পঞ্চকোটের পাহাড়ের পাদদেশে মন্দিরগুলি দেখার পর আমরা পাড়ি দিয়েছিলাম পর্বতের ওপরের অংশে রঘুনাথজির মন্দিরের দিকে। রাস মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে WBFDC যে কটেজগুলি আছে, সেখান থেকে সোজা পাহাড়ের ওপরের দিকে উঠে গেলে পাবেন এই রঘুজি মন্দির। বুট ছাড়িয়ে দে তো, আমি খাবো। বুটটা ছাড়া। নে, আমাকে একটা ছাড়িয়ে দে, আমাকে একটা ছাড়িয়ে দে, আমি খাবো। দে, আমার হাতে দে। পথের ধারে এরকম কালো ছোট্ট কৃষ্ণ ঠাকুরের সাথে একটু খুনসুটি করে আমরা এগিয়ে গিয়েছিলাম দুর্গা মন্দির এবং রাম মন্দিরের উদ্দেশ্যে। WBFDC কটেজটির একটু আগে গিয়েই রাস্তাটি 2 ভাগে ভাগ হয়ে যায়, যার ডান দিকে এগিয়ে গেলে আমরা পাবো দুর্গা মন্দির, আর বাম দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেটা ধরলে সোজা পৌঁছে যাবো রাম মন্দিরে। উঠতে প্রায় সময় লাগবে 30 মিনিটের ওপর। আপাতত চলুন ঘুরিয়ে দেখাই দুর্গা মন্দিরটি।
অষ্টাদশ শতকে সেই বর্গীর আক্রমণের ক্ষতচিহ্ন বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই দুর্গা মন্দিরটি। এই সমস্ত মন্দিরের পাশাপাশি যে দুর্গটি বানানো হয়েছিল তা মূলত সিংদেওয়ের রাজত্বকালে। কথিত আছে ধরের শাসক জগৎ সিংদেও পরিবার নিয়ে পুরী ভ্রমণে বেরোন। পথে তিনি তার সৈন্যদের নিয়ে ঝালদায় একটি রাত্রি কাটান। সেখানেই তার সন্তান সম্ভবা স্ত্রী একটি পুত্রের জন্ম দেন। কিন্তু জন্মের পরেই তারা মনে করেন পুত্র সন্তানটি হয়তো মৃত, তাই তারা তাকে এখানে ছেড়ে চলে যান। স্থানীয় অধিবাসীরা বাচ্চাটিকে উদ্ধার করেন এবং জীবিত অবস্থাতেই পান। পরবর্তীকালে তিনি দামোদর শেখর নামে পরিচিত হন। কিংবদন্তি অনুযায়ী তিনি এই দুর্গের প্রতিষ্ঠাতা। গড়পঞ্চকোটের মন্দিরে এসে আমরা একটু পাহাড়ের ওপর দিকে উঠেছিলাম। উঠতে গিয়ে মাঝখানে আর একটা মন্দির পড়ে। মন্দিরটি প্রায় অধিকাংশই ভেঙে গেছে, ছাদ নেই, এবং এর যে দেওয়ালগুলো আছে, দেওয়ালের ইটগুলো প্রত্যেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। করে রিনোভেশন করা হয়েছে, এগুলো সব নতুন নতুন ইটগুলো লাগানো হয়েছে। কিছু কিছু জায়গায় সিমেন্ট দিয়ে নতুন করে ঠেকিয়ে রাখার চেষ্টা হয়েছে বটে, কিন্তু এর যে পুরাতন ঐতিহ্য সেটা প্রায় অধিকাংশটাই চাপা পড়ে গেছে। ভগ্নস্তূপ দুর্গা মন্দিরে কিছুক্ষণ কাটিয়ে আমরা পাড়ি দিয়েছিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। ওই দূরে দেখা যাচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, আর ঠিক এই জায়গাটা করে আছে রাম মন্দির, তবে ওটা অনেকটা যেতে হবে। চলুন তাহলে এবার যাওয়া যাক। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়। ওই দূরে, ওখানে আমাদের পৌঁছাতে হবে। এখন হাঁটতে বেশ কিছুটা সময় লাগবে। মন্দির যাওয়ার রাস্তা খুঁজে না পেলে এই ধরনের সিম্বলগুলো দেখতে হবে, কারণ এখানে কোনো ডিজিটাল বোর্ড বা অন্য কোনো আধুনিক বোর্ড কিন্তু এখানে লাগানো নেই। আমাদেরকে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, প্রায় 30 মিনিট সময় লাগবে এখান থেকে। এই যে সামনে দেখা যাচ্ছে আরও একটি চিহ্ন। এখান থেকে পার্টিকুলার কোনো সেইভাবে রাস্তা নেই, এরকম পাথর ভেঙে ভেঙে উঠতে হবে পাহাড়ের ওপরে। কিন্তু সংকীর্ণ গিরিখাতের মতো পথ। গড়পঞ্চকোট পাহাড়ের ওপর থেকে একদম দিগন্ত বিস্তৃত এরিয়া দেখা যাচ্ছে। প্রাচীন রাম মন্দিরের প্রবেশদ্বার, গড়পঞ্চকোট এরিয়ার রাম মন্দির। এতক্ষণ ধরে যে মন্দিরটিকে দেখার জন্য আমরা উঠে আসছিলাম, তার প্রবেশদ্বার। প্রায় 600 ফুট উপরে এই রাম মন্দিরকে অনেকে গার্ড কোয়ার্টারও বলে থাকেন, কারণ এখানেই নাকি একটা সময় ছিল দুর্গের গার্ড কোয়ার্টার, যেখান থেকে চলতো দুর্গের নজরদারি। যে দুর্গ পাহারায় থাকতো সুনিপুণ সৈন্যরা। বড় বড় পাথরের উপর পাথর চাপিয়ে সুদৃঢ় ভিত্তিভূমির উপর নির্মাণ হয়েছে এই রাম মন্দিরটি। না, ভেতরে নেই কোনো রামের বিগ্রহ, কিন্তু যা আছে তা কোনো অংশে কম নয়। তা হলো ইতিহাসের ঐতিহ্য আর শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যের ভাস্কর্যের এক অনন্য শৈল্পিক নিদর্শন। মন্দিরটির প্রতিটি পাথরে, প্রতিটি কোণায় লেখা আছে রক্তাক্ত এক ইতিহাসের কথা, কান পাতলে যা অবলীলায় শোনা যায়। মন্দিরের ভেতরটি গভীর অন্ধকার, এতটাই অন্ধকার যে বাইরের কোনো আলো কিন্তু ভেতরকে আলোকিত করতে পারে না। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটু ভেতরে ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছিলাম বটে, কিন্তু মনে হয়েছিল ভেতরে প্রবেশ না করাটাই ভালো। মন্দিরটির ভেতরে যেহেতু মানুষ প্রবেশ করে না, তাই অন্যান্য সরীসৃপ বা পশু পাখির আবাসস্থল হয়ে উঠেছে আজ। মন্দিরটির ভেতরে গভীর অন্ধকারের মধ্যে বসবাস করছে এক ঝাঁক চামচিকা, যাদের চিৎকার কিচিরমিচির সানডে সাসপেন্সের থেকে খুব কম একটা কিছু ছিল না। এখানে যে পাথরগুলো আছে, পাথরের দেওয়ালে কিন্তু এখনো কিছু কিছু অলঙ্কার রয়েছে। এখানে দেখতে হচ্ছে একটা পাথরেতে কিন্তু বড় পাথরে, দেখুন এখানে কিন্তু হাতি আঁকা আছে একটা।
এখানে এসে একটি বিষয় অবাক না হয়ে সত্যি পারা যায় না। খেয়াল করুন নিচের দিকে পাথরগুলো কিন্তু সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং অক্ষত অবস্থায় আছে। একটা সময়ে যারা এই মন্দিরটিকে আক্রমণ করে ভেঙেছে তারা কিন্তু মূল মন্দিরের চূড়াটিকে ভেঙেছে। দীর্ঘদিন ধরে সেই সময় ইতিহাসে যতদূর জানা যায় এগুলো কিন্তু হাতুড়ি দিয়ে, ছেনি দিয়ে, গাঁইতি দিয়ে যে কোনোভাবেই মন্দিরটাকে ধ্বংস করতে হবে, এটাই ছিল তখন তাদের বোধহয় বদ্ধপরিকর সংকল্প। কিন্তু নিচের দিকে এখনো অক্ষত অবস্থায় আছে, এগুলো ভাঙতে পারেনি। গড়পঞ্চকোটের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পশৈলী দেখতে দেখতে ইতিহাসের নিষ্ঠুর কুটিল ধ্বংসলীলা প্রত্যক্ষ করে অবশেষে রওনা দিতে হয়েছিল বাড়ির দিকে।